আসসালামু আলাইকুম সবাইকে আজকে লাইভে স্বাগতম। সবাই একটু জানাইও যে বোর্ডটা ক্লিয়ার আসতেছে কিনা আর সাউন্ডটা কি ক্লিয়ার কিনা। আর যেহেতু এখানে আমরা লাইভে ক্লাসটা নিচ্ছি, তো এখানে কিন্তু একটু ভাই সমস্যা হবে, সেটা হলো ল্যান্ডস্কেপ মোডে ফেসবুক আসলে এটা অ্যালাউ করতেছে না এখন। তো এই জন্য তোমরা একটু আমাকে জানাও যে এটা কি ক্লিয়ার আসতেছে কিনা। হ্যাঁ, সবাই একটু জানাও। আর বাকি ফ্যানের যে সাউন্ড এটাও কি আসতেছে কিনা এটা একটু জানাও। সবাই একটু জয়েন করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। তো সবাই একটু জানাও যে ক্লিয়ার কিনা। আমি ফ্যান অফ করে দিই। তো সবাই একটু জানাও ক্লিয়ার কিনা। ফ্যান অফ করে দিই। আচ্ছা, বোর্ডটা কি ক্লিয়ার আসতেছে কি? গোলাম রব্বি একটু জানাও তো বোর্ড ক্লিয়ার আসতেছে কিনা। আমরা দ্রুতই শুরু করে দিব। হ্যাঁ, ফ্যানের সাউন্ড রিমুভ হয়ে গেছে অলরেডি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাও আজকে আমাদের কিন্তু মেইনলি ফার্স্ট ক্লাস এটা। আমাদের এইচএসসি 24 ব্যাচকে নিয়ে আমাদের যে প্রোগ্রামটা হবে এটা হলো আমাদের আজকে তোমাদেরকে নিয়ে প্রথম ক্লাস। তো সবাই একটু জয়েন হও, আমরা দ্রুতই ক্লাসটা শুরু করে দিব। আজকে কিন্তু আমরা মেইনলি অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পড়বো, সেটা হলো উদ্ভিদ শারীরতত্ত্ব। সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, লাইট কি এদিকে কম আসতেছে ওই পোর্শনটায়? আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার। তাহলে আমরা শুরু করি, আমরা দেরি না করি। আমাদের যদি ডিলে হয় তাহলে আসলে আজকের ক্লাসটা একটু বড় হবে। এই জন্য আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে তোমরা একটু ক্লাস করো সম্পূর্ণ সময় ধৈর্য ধরে। আমার মনে হয় এটা এখান থেকে তোমাদের উপকার পাবা তোমরা অনেকটাই। তো এই জন্য সবাই একটু জয়েন করো। আচ্ছা, তাহলে আমরা দেরি না করে শুরু করে দিই। আচ্ছা, তো আজ আমাদের কিন্তু ভাই মেইন যে টার্গেট সেটা হলো যে আমরা কিন্তু এমসিকিউ সলভটা করব। মেইনলি আমাদের এমসিকিউটাই মেইন টার্গেট, যে আমরা এ প্লাস পাওয়ার জন্য কিন্তু এমসিকিউ 25টা এমসিকিউর ভিতরে যদি 25টা আমরা এনশিওর করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। তো এই জন্য আমাদের মূল টার্গেট যেটা সেটা হলো যে আমরা যেন এমসিকিউটা ভালোভাবে পারি। এই জন্য আমরা মেইনলি এমসিকিউ সলভিং এই প্রোগ্রামটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি করছি। তো এটা তোমরা যারা সময় পাও তোমাদের অফ টাইমে যখন ইচ্ছা তোমরা ক্লাসগুলো দেখতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আছে, ইভেন নোমো একাডেমি ইউটিউব চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, সব জায়গায় এইগুলো পাওয়া যাবে। তো তোমরা এইগুলো যে কোনো সময় যে কোনোভাবে ফ্রিতে অ্যাক্সেস করতে পারবা। তো এই জন্য দেরি না করে শুরু করি। দেখো আমাদের মেইন কিন্তু টার্গেট যে আমরা বোর্ড যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, যে ওই সম্পর্কিত টপিকগুলো আমরা পড়তে পারি, তাহলে সেগুলাই আমরা দেখবো যে পরীক্ষায় ওই সম্পর্কিত টপিকগুলাই পরীক্ষায় আসছে। তো এই জন্য আমাদের টার্গেট কিন্তু মেইনলি বা ওই টপিকগুলাই পড়ানো। তো দেখো সেই প্রেক্ষিতে আমরা কিন্তু এখানে কিছু প্রশ্ন লিখেছি। যে প্রথম একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো কুমিল্লা বোর্ড 2021 এবং 2019 এই দুইটা সময় আসছে। একটা হলো নিচের কোনটি মাইক্রোমৌল। তো তোমরা যদি জেনে থাকো তাহলে একটু কমেন্টে জানিয়ে দিও যে নিচের কোনটি মাইক্রোমৌল। ওকে, সবাই একটু কমেন্ট করো, আমরা শুরু করে দিব এখনই সম্পূর্ণ। আজকে আমাদের ক্লাসটা লেন্থটা একটু বেশি হবে আই থিঙ্ক। আচ্ছা, তো ভাই একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা এখানে দেখতেছি মাইক্রোমৌল, আমরা জানি যে আমাদের এই চ্যাপ্টারের শুরুতে যদি আমরা পড়ে থাকি, আর যদি পড়া নাও থাকে তাহলে সমস্যা নাই, আমি আজকে সবই ডিটেইলে আলোচনা করব। যে চ্যাপ্টারের শুরুতে কিছু অত্যাবশ্যকীয় এলিমেন্ট বা অত্যাবশ্যকীয় মৌলের কথা বলা ছিল, সেটা কি সবার মনে আছে?
যে আসলে আমরা যে অত্যাবশ্যকীয় মৌল যেগুলো আমরা জানি যে উদ্ভিদ তার মূলরোমের মাধ্যমে এইখানে কি দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে, মূলরোমের মাধ্যমে, ঠিক আছে, মাটি থেকে মূলত মাটি থেকে কিছু অত্যাবশ্যকীয় উপাদান, অত্যাবশ্যকীয় খনিজ লবণ বা আয়ন শোষণ করে, খনিজ লবণ শোষণ করে বলা যায় খনিজ লবণ শোষণ করে। হ্যাঁ, এখন এই খনিজ লবণগুলো কি হিসাবে শোষণ করে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের জানা লাগবে যে এই খনিজ লবণটা কি হিসাবে শোষিত হয়, আয়ন হিসেবে। এটা কিন্তু একটা বোর্ড পরীক্ষায় আসছে, ঠিক আছে। তাহলে এই খনিজ লবণগুলো কি হিসেবে শোষিত হবে, আয়ন হিসেবে। তাহলে মূলরোমের মাধ্যমে খনিজ লবণ শোষণ করতেছে আয়ন হিসেবে। তো এইরকম যে সমস্ত অত্যাবশ্যকীয় এলিমেন্ট গুলো আছে, যেটা অত্যাবশ্যকীয়, এইটার সংখ্যা হলো 17টা, ঠিক আছে, 17টি। ওকে, তো এই 17টি যে অত্যাবশ্যকীয় খনিজ লবণ আছে, এটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ম্যাক্রো এলিমেন্ট বা ম্যাক্রো মৌল, আর একটা হলো মাইক্রো মৌল। বোঝা যাচ্ছে? একটা হলো ম্যাক্রো মৌল আর একটা হলো মাইক্রো মৌল। এইটার সংখ্যা হলো 9, এটার সংখ্যা হলো 8। আচ্ছা, 9টা তো 7-এর মতো লাগতেছে। তাহলে একটা হলো আমাদের নয় আর একটা হলো 8। তাহলে ম্যাক্রোমৌল কয়টা আছে, 9টা আছে, আর মাইক্রোমৌল আছে 8টা। তো একটু ভাই তাইলে আমরা একটু রিপিট করি যে আমাদের অত্যাবশ্যকীয় উপাদান বা অত্যাবশ্যকীয় খনিজ লবণ আছে 9টা, মানে 17টা, তার ভিতরে ম্যাক্রোমৌল 9টা, মাইক্রোমৌল 8টা। আমাদের কিন্তু এই 17টা মুখস্থ করা লাগবে না, আমাদের ম্যাক্রোমৌল মনে রাখলে তাহলে মাইক্রোমৌলটা মনে রাখার প্রয়োজন নাই। আর আরেকটা জিনিস একটু জেনে রাখি আমরা, যে 17টার ভিতরে 10টা ক্যাটায়ন হিসেবে, অর্থাৎ 10টা হিসেবে পজিটিভ, অর্থাৎ 10টা হলো ধনাত্মক আয়ন হিসেবে শোষিত হয়, আর 7টা হলো ঋণাত্মক আয়ন, অর্থাৎ অ্যানায়ন হিসেবে শোষিত হয়। এটা কি বোঝা গেছে? সবাই একটু জানাও তো, একটু দেখি যে এখানে আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে এখানে 10টা হলো ধনাত্মক আয়ন হিসেবে এবং 7টা হলো ঋণাত্মক আয়ন হিসেবে শোষিত হয়, আর ম্যাক্রোমৌল 9টা, মাইক্রোমৌল 8টা। এখন আমাদের এই ম্যাক্রোমৌল মনে রাখলে মাইক্রোমৌলটা মনে রাখার প্রয়োজন নাই। আমরা অনেকে হয়তো বা জানি যে ম্যাক্রোমৌল অনেকে মনে রাখার জন্য একটা ছন্দ আছে, তো এইটা একটু তাহলে আমি মুছে দিই। তাহলে এইটুকু তো আমরা বুঝতে পারতেছি যে খনিজ লবণটা মেইনলি ভাই কি হিসেবে শোষিত হয়, আয়ন হিসেবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যে মৌলগুলো বা এলিমেন্ট গুলো পড়বো সবগুলো কিন্তু উদ্ভিদ তার মূলরোমের মাধ্যমে শোষণ করে, তো সেটা হলো আয়নের হিসেবে, আয়ন হিসেবে শোষণ করে। তো আমাদের যে 17টা যে এলিমেন্ট আছে, এই এলিমেন্ট গুলার ভিতরে ম্যাক্রোমৌল যেটা আছে সেটা আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব। সেটা হলো যে এভাবে আমরা ছন্দটা দিই যে মজার চপস কালকে নিও। এখন এইটা ভাই অনেক ইজি, মজার চপস কালকে নিও। এইখান থেকে আমরা মজা দিয়ে মনে রাখবো হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আমরা জানি 2+ আয়ন হিসেবে শোষিত হয়। যাই হোক, এগুলো আমি আর লিখতেছি না। তাহলে মজার হলো ম্যাগনেসিয়াম। দেখো, সিতে কার্বন, এইচতে হাইড্রোজেন, এটা আমরা সবাই বুঝতেছি। ওতে অক্সিজেন, পিতে ফসফরাস, এস ফর সালফার। দেখো কালকে এইখানে হলো ক্যালসিয়াম, আর কেতে হলো পটাশিয়াম, আর নিওর এই নতে হলো নাইট্রোজেন। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই হলো মোট 9টা ম্যাক্রো এলিমেন্টস। আশা করি বুঝতে পারছো সবাই ম্যাক্রো এলিমেন্টস তাহলে কি কি। ম্যাগনেসিয়াম আমরা কিভাবে মনে রাখবো, মজার চপস কালকে নিও। মজাতে হলো ম্যাগনেসিয়াম, চপসে বুঝতে পারতেছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, আর কালকের হলো ক্যালসিয়াম, কেতে হলো পটাশিয়াম, আর নিওতে নাইট্রোজেন।
এটা কি বুঝতে পারছি ভাই? যদি এটা আমাদের মনে থাকে, একটু সবাই একটু দেখো, এখানে মেমোরাইজ করার চেষ্টা করে, এখানে হয়ে যাবে। তাহলে আমাকে এই প্রশ্নটার উত্তর বলো, কুমিল্লা বোর্ডে নিচের কোনটি মাইক্রো এলিমেন্ট? এখানে আমরা যেটা বলছি সেটা কি ম্যাক্রো, খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো ভাই। আমরা কিন্তু এখানে ম্যাক্রো দেখছি, আর এখানে আমি কি চাইছি, মাইক্রো এলিমেন্ট কোনটা, এটা একটু সবাই আমাকে কমেন্টে জানাও। এভরিওয়ান একটু কমেন্ট করো, এখানে মাইক্রো এলিমেন্টটা আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, তাহলে একটু দেখি, এখানে আমরা একটু দেখবো যে আমরা ম্যাক্রো এলিমেন্টস করছি, অর্থাৎ ম্যাক্রো এলিমেন্টস গুলো বাদ দিলে তাহলে আমরা মাইক্রো এলিমেন্টটা পাবো ভাই। একটু খেয়াল করো, ক্যালসিয়াম এটা কি আছে? আছে। কার্বন আছে? আছে। সালফার আছে। কপার এটা কি আছে? কপার নাই। তার মানে কপার কি? এটা হলো আমাদের মাইক্রো এলিমেন্ট। এটা কি ভাই বোঝা গেছে? তাহলে আশা করি এইখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা ভুল করবা না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আরো প্রশ্ন আছে, তোমরা যদি এইটুকু মনে রাখতে পারো তাহলে এটা তোমাদের জন্য ইজি হবে। আচ্ছা ভাই, এবার আরেকটা জিনিস একটু জানা আছে, আমি বললাম তোমাদের যে উদ্ভিদ মূলত মাটি থেকে এই আয়নগুলা শোষণ করে, বাট দেয়ার ইজ আ এক্সেপশন। এখানে তিনটা জিনিস আছে, তিন ভাই, ঠিক আছে? CHO অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আমরা জানি এই তিনটা, আমরা জানি যে গ্যাস হিসেবে আছে। তো এই তিনটা উদ্ভিদ হলো বায়ু হতে শোষণ করে, এই তিনটা বায়ু হতে আছে। বাকি যে 14টা, অর্থাৎ 17 থেকে তিনটা বাদ গেলে এই যে 17 থেকে বাকি যে 14টি, এই 14টি হলো উদ্ভিদ মাটি থেকে শোষণ করে। তাহলে এটা একটু খেয়াল করো যে CHO এই তিনটা বায়ু থেকে আর 14টা হলো মাটি থেকে, এটা কি পাওয়া যাবে? তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে দ্বিতীয় প্রশ্নটা একটু দেখো যে কোনটি উদ্ভিদ বাতাস হতে গ্রহণ করে, চট্টগ্রাম 2023 এর প্রশ্ন। এখানে নাইট্রোজেন আছে, এটা হলো ক্লোরিন, ঠিক আছে, সোডিয়াম, এই যে কার্বন। তাহলে আমরা জানি যে বাতাস হতে তিনটা শোষিত হয়, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে এখানে কার্বন আছে, এটা আমরা পারবো। তাহলে আমার আশা করা যায় তোমরা এটা পারবা। এখন আমাদের আরো কিছু জিনিস একটু জানতে হবে। তো এইখানে আমরা বললাম যে আয়ন হিসেবে যেহেতু শোষিত হয়, উদ্ভিদের কিছু আয়ন আছে যেগুলো অত্যন্ত দ্রুত গতিতে শোষিত হয়, আবার কিছু আয়ন আছে যেগুলো ধীর গতিতে শোষিত হয়। তো দ্রুত গতিতে যেগুলো শোষিত হয় এটা একটু মুছে দিলাম, তাহলে অত্যাবশ্যকীয় এলিমেন্ট 17টা মনে থাকবে। 10টা কিন্তু ধনাত্মক আয়ন হিসেবে, 7টা কিন্তু ঋণাত্মক আয়ন হিসেবে। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে দ্রুত গতিতে আর হলো ধীর গতিতে, এই দুই স্পিডে কোন আয়নগুলো শোষিত হয়, অর্থাৎ উদ্ভিদ কোন আয়নগুলো দ্রুত গতিতে এবং কোন আয়নগুলো ধীর বা মন্থর গতিও বলা হয়। অনেক সময় প্রশ্নে মন্থর গতিও বলে দেয়। তো তোমরা একটু এটা মন্থরও লিখে নিতে পারো, ঠিক আছে? তো দ্রুত গতিতে একটু খেয়াল করবে, এখানে অনেক সময় আমরা মুখস্থ করি, বাট আমাদের একটু বুঝতে হবে। অ্যানায়ন আর ক্যাটায়ন এদেরকে একটু আমরা ভাগ করে নিব, অর্থাৎ ক্যাটায়ন একটা ক্যাটাগরি, অ্যানায়ন হিসেবে একটা। তো ক্যাটায়ন হিসেবে দ্রুত গতিতে যেটা শোষিত হয় সেটা হলো পটাশিয়াম আয়ন, আর অ্যানায়ন যেটা হয় সেটা হলো নাইট্রেট আয়ন। তো একসাথে আমরা মনে রাখতে পারি পটাশিয়াম নাইট্রেট। আর ধীর গতিতে যেটা সেটা হলো ক্যালসিয়াম 2+ আয়ন, আর এটা হলো সালফেট আয়ন SO4 2-। তাহলে অ্যানায়ন হিসেবে কিন্তু দ্রুত গতিতে নাইট্রেট এবং অ্যানায়ন হিসেবে ধীর গতিতে সালফেট, আর ক্যাটায়ন হলো পটাশিয়াম আয়ন আর ধীর গতিতে হলো ক্যালসিয়াম আয়ন। এটা কি বোঝা গেছে দ্রুত গতিতে আর ধীর গতিতে কোনগুলো শোষিত হবে? সবাই একটু কমেন্ট করো, জানাও। তো এরপরে তাহলে এই 3 নম্বর প্রশ্নের অ্যানসারটা একটু আমাকে কমেন্ট করে জানাও তোমরা সবাই। আচ্ছা, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এর পরের যে প্রশ্ন এটার অ্যানসার কি হবে। আচ্ছা, ওকে, কোন আয়নটা দ্রুত শোষিত হয় একটু খেয়াল করো। তাহলে এইখানে আমরা দেখছি ক্যালসিয়াম, এটা আমরা কি দেখছি, ক্যালসিয়াম ধীর গতিতে শোষিত হবে। এরপরে কি আছে? আচ্ছা, ফারহানা আফরোজকে ধন্যবাদ, ও সঠিক অ্যানসার দিছে। ক্যালসিয়ামের পর এরপর দেখো সালফেট, এটা কি, এটাও ধীর গতিতে। পটাশিয়াম এটা আমরা দেখছি দ্রুত গতিতে, আর ম্যাগনেসিয়াম এটা কোথাও নাই, এটা আমাদের ম্যাক্রোমোলের ভিতরে। তাহলে অ্যানসারটা কি হবে? পটাশিয়াম।
এই প্রশ্নটা থেকে এখান থেকে তো বোর্ডে প্রশ্ন আসে, এর সাথে সাথে কিন্তু এখান থেকে মেডিকেল অর্থাৎ অ্যাডমিশন, অর্থাৎ কালকে আগামীকালকে জিএসটি এক্সাম যারা আছে তারা যদি ক্লাসটা করো আশা করি উপকৃত হবা। তো এখান থেকে আমরা এইগুলো বুঝতে পারবো। ঠিক আছে, তো এই হলো আমাদের ফার্স্ট জিনিসগুলো ছিল। এছাড়াও আর কিছু জিনিস আছে যেগুলো একটু জানলে ভালো হয়। যেমন আমাদের দেখা যায় যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কিছু কিছু মৌলগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ঘাসের জন্য সিলিকন, ঠিক আছে, ঘাসের জন্য কোনটা বেশি উপকারী মৌল, সেটা হলো সিলিকন। এরপরে হলো নাইট্রোজেন ফিক্সিং লিগুম, এটার জন্য হলো কোবাল্ট। দেন C4 উদ্ভিদ, এটা খুব গুরুত্বপূর্ণ ভাই, C4 উদ্ভিদের জন্য হেল্প করে হলো সোডিয়াম। আর সামুদ্রিক শৈবাল, এটার জন্য হলো আয়োডিন। দেখো ঘাসের জন্য সিলিকন, নাইট্রোজেনের জন্য কোবাল্ট, C4 এর জন্য সোডিয়াম, আর সামুদ্রিক শৈবাল। আমরা জানি যে সামুদ্রিক লবণ উৎপাদনকারী বলা হয় হ্যালোজেন গ্রুপকে। তো আয়োডিন এটা সামুদ্রিক লবণ তৈরি করে, এটা আমরা একটু মনে রাখতে পারি। তো এটা একটু এগুলো একটু দেখে রেখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। তো আশা করা যায় আমাদের যে ফার্স্ট যে পোর্শনটুকু ছিল এটা আমরা অলমোস্ট কভার করছি। এখান থেকে যে প্রশ্নগুলো আসবে আশা করি তোমরা পারবা। তো এরপরে আমরা একটু এটা আমরা একটু মুছে ফেললাম, তোমরা চাইলে এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি চাও, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমাদের যে টপিকটা সেটা হলো আমরা দেখবো যে মেইনলি আমাদের যে আয়নগুলো শোষিত হচ্ছে এই শোষণের বিভিন্ন মতবাদ এবং ধারণা। তো আমাকে একটা জিনিস একটু বলো, যদি আমাদের কোনো জিনিসটা অপোজিট সাইডে চলে, অর্থাৎ আমরা জানি যে যদি আমাদের নদীর যদি এমন হয় যে নদীর স্রোত এদিকে, আমরা যদি এদিকে আসতে চাই তাহলে এটা স্রোতের বিপরীতে, আর স্রোতের বিপরীতে যদি আমরা আসতে চাই তাহলে আমাদের কি শক্তি বেশি লাগবে, তাই? কারণ আমাদের এখানে স্রোতের বিপরীতে আসতে হচ্ছে। বাট আমি যদি একই দিকে যেতে চাইতাম তাহলে কি হতো, আমার কিছুই করার ছিল না, কোনো প্রকার শক্তির কি প্রয়োজন হইতো ভাই? এটা একটু বুঝো সবাই। আমি যেটা বোঝাচ্ছি যে আমরা যদি স্রোতের দিকে যেতে চাই তাহলে আমাদের কোনো শক্তির প্রয়োজন পড়ছে না, কারণ স্রোত আমাকে নিয়ে যাবে। বাট আমি যদি স্রোতের বিপরীতে যেতে চাই তাহলে আমাকে অবশ্যই আমার শারীরিক যে শক্তি সেটা খরচ করে তারপরে অপোজিট সাইডে আসতে হবে। তো ঠিক তেমনি ভাবে অনেক সময় দেখা যায় যে উদ্ভিদের এই যে মূল রোগের যে শোষণ পদ্ধতি, এটা অনেক সময় দেখা যায় যে উদ্ভিদের ঘনত্বের আনতির বিপরীতে শোষিত হয়। আর এই ঘনত্বের শোষণের উপর নির্ভর করে দুই ধরনের শোষণটাকে দুই ভাবে ভাগ করা গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখবে সবাই। একটা হলো সক্রিয় শোষণ, আর একটা হলো নিষ্ক্রিয় শোষণ। সবাই একটু বুঝতে পারছো কিনা সবাই একটু বলো, সক্রিয় শোষণ আর একটা হলো নিষ্ক্রিয় শোষণ। তো গরম অনেক পড়ছে তাই না? আচ্ছা, সক্রিয় শোষণের ক্ষেত্রে আমরা যে মেইনলি কি হবে, সক্রিয় শোষণের ক্ষেত্রে আমাদের যে শোষণ হবে এটার জন্য ঘনত্বের আনতির বিপরীতে, এই জন্য আসলে সক্রিয় যে সক্রিয় থাকে তার অবশ্যই কাজকর্ম বেশি করা লাগে, শক্তিও বেশি লাগে। তো সক্রিয় শোষণে কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবো, এটা হলো মেইনলি ঘনত্বের আনতির বিপরীতে হবে, অর্থাৎ অপোজিট ডিরেকশনে শোষণটা হবে। দ্বিতীয় কাজ হলো এইখানে যেহেতু বিপরীতে করতেছে তাহলে এখানে আমাদের বিপাকীয় শক্তির প্রয়োজন আছে। খুব গুরুত্বপূর্ণ ভাই, সবাই একটু খেয়াল রাখো এখানে। তাহলে বিপাকীয় শক্তি প্রয়োজন। তারপরে কথা হলো এখানে যেহেতু বিপাকীয় শক্তির প্রয়োজন আছে তাই এখানে কিছু এনজাইমের প্রয়োজন হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, এটা মাথায় ঢুকাইতেই হবে যে এখানে কিছু বাহক বা আয়নের প্রয়োজন আছে, অর্থাৎ এই যে বিপরীতে যে শোষণ করবে এজন্য কিছু বাহক বা আয়ন যেটা এই আয়নগুলোকে শোষণ করে সাথে করে নিয়ে যাবে, অর্থাৎ বহন করে নিয়ে যাবে। এই জন্যই বলা হয়েছে বাহক বা আয়নের প্রয়োজন আছে, মানে দরকার হবে এটা। অপরদিকে নিষ্ক্রিয় শোষণে আমাদের বিপাকীয় শক্তির প্রয়োজন নেই, এনজাইম দরকার নাই, বাহক প্রয়োজন নাই। বোঝা গেছে নিষ্ক্রিয় শোষণের ক্ষেত্রে? তো এইটা যদি আমরা বুঝতে পারি, এখানে কিছু মতবাদ আছে যেটা আমরা আলোচনা করব, একটু খেয়াল করো ভাই। এই প্রশ্নটার অ্যান্সার একটু দেওয়ার চেষ্টা করো তোমরা। 4 নাম্বার প্রশ্নটা সবাই একটু খেয়াল করো, 4 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা একটু দাও আমাকে।
সবাই একটু 4 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। এখানে বলা হয়েছে যে সক্রিয় শোষণে শ্বসন হার স্বাভাবিক থাকে, বাহক আয়ন বা অণু দ্বারা সম্পন্ন হয়, এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাই একটু জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে। আচ্ছা ওকে, এইখানে একটা অপশন আমরা দেখতেছি, দেখো বাহক আয়ন বা অণু দ্বারা সম্পন্ন হয়। এখানে আমরা দেখছি যে সক্রিয় শোষণের ক্ষেত্রে বাহক আয়নের প্রয়োজন পড়ে, হ্যাঁ পড়ে। দ্বিতীয় কথা, এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এনজাইমের গুরুত্ব আছে। আরেকটা কথা হচ্ছে শ্বসন হার স্বাভাবিক থাকে, যে কথাটা আমি বলি। এইখানে দেখো সক্রিয় শোষণে শ্বসনের যে হারটা সেটা হলো বৃদ্ধি পায়। খুব খেয়াল ভাই, শ্বসনের যে হার এইখানে বৃদ্ধি পায় আর এইখানে স্বাভাবিক থাকে। বোঝা গেছে কি? তাহলে সক্রিয় শোষণের ক্ষেত্রে যে পয়েন্টগুলো একটু আমার সাথে একটু রিপিট করো তো। এখানে আমাদের বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে, যেহেতু শক্তি লাগতেছে তাই এনজাইমও লাগবে। যেহেতু এনজাইম লাগতেছে, শক্তি লাগতেছে, আমার যে শোষণ করার জন্য আয়নটা, এটা বহন করার জন্য বাহক বা আয়ন প্রয়োজন। আর তারপরে কথা হলো, যেহেতু আমি বহন করতেছি এই জন্য শোষণের হারটা বৃদ্ধি পাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, নিষ্ক্রিয় শোষণের ক্ষেত্রে না শক্তি লাগতেছে, না এনজাইম লাগতেছে, না এখানে তোমার কোন প্রকার বাহক বা আয়নের প্রয়োজন আছে, আর এখানে শোষণের হারটা স্বাভাবিক থাকে। বোঝা গেছে কি? তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে এইখানে সক্রিয় শোষণের ক্ষেত্রে আমাদের শ্বসন হার কিন্তু স্বাভাবিক থাকে না। 2 আর 3, হ্যাঁ ধন্যবাদ ফারজান আফরোজকে, ধন্যবাদ। তাহলে শ্বসন হারটা এখানে স্বাভাবিক, এটা কিন্তু ভুল। আর বাকি আমরা জানি যে 2 আর 3 এটাই অ্যান্সার হবে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো সক্রিয় শোষণ। এখন এই সক্রিয় এবং নিষ্ক্রিয় শোষণের কিছু মতবাদ আছে। তো একটা জিনিস মনে রাখবা, যেহেতু আমরা এখানে একটা টার্ম পড়ছি যে এখানে বাহক বা আয়নের প্রয়োজন হবে, সক্রিয় শোষণের ক্ষেত্রে দেখবা যে যে সমস্ত মতবাদগুলো আছে এগুলার নামের শেষে আইদার বাহক আছে অথবা পাম্প আছে, অথবা আর কি আছে, একটু নামগুলা বলি তাহলে বুঝতে পারবা। তো সক্রিয় শোষণের ক্ষেত্রে এইখানে আমাদের যে বিনিময় মতবাদটা আছে এইটাকে বলা হচ্ছে আয়ন বাহক ধারণা। এই ধারণা আন্ডারেই তোমার বাকিগুলা আছে, আয়ন বাহক ধারণা। এখানে আমরা বাহক শব্দটা পাইছি। তো এই আয়ন বাহক ধারণার ভিতরে আমরা আরো কিছু মতবাদ পাচ্ছি, যেমন একটা হলো যেটাকে বলা হচ্ছে লুন্ডেগড়ের মতবাদ। এই লুন্ডেগড়ের মতবাদকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় সাইটোক্রোম পাম্প মতবাদ। একটা জিনিস খেয়াল রেখো, তাহলে এই লুন্ডেগড়ের মতবাদকে বলা হয় সাইটোক্রোম পাম্প মতবাদ। অনেক সময় এটা বোর্ডে আসতে গেছে 2022-এ মনে হয়, কোন বোর্ড আমার সঠিক খেয়াল নাই। সেটা হচ্ছে সাইটোক্রোম পাম্প, এই মতবাদটা কে দিছে? বিজ্ঞানী লুন্ডেগড়। ঠিক আছে, এটা খুব খেয়াল রেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে একটা আছে প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট। আচ্ছা, একটা হলো প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট, আর একটা হলো দেখো লেসিথিন বাহক ধারণা। তাহলে এইখানে দেখো আমরা যদি সক্রিয় শোষণটা চিনতে চাই একদম ইজি, আয়ন বাহক ধারণা, এখানে বাহক আছে। এইখানে আমরা সাইটোক্রোম পাম্প শব্দটা দেখলে বুঝতে পারবো এখানেও এটা একটা বাহক। প্রোটন অ্যানায়ন এই যে কো-ট্রান্সপোর্ট, ভাই এইখানেও বোঝা যাচ্ছে যে এইখানেও একটা বাহক আছে, আর লেসিথিনের ক্ষেত্রে বাহক তো আছে। তো একটাই জিনিস একটু ব্যতিক্রম হতে পারে, সেটা হলো লুন্ডেগড়ের মতবাদ। এটা আমাদের কাছে মনে হতে পারে যে এটা সক্রিয় শোষণ না, বাট এটা একটু মনে রাখো। তাহলে মেইনলি যদি বলা হয় এই তিনটা কিন্তু আমাদের এই সক্রিয় শোষণের ক্ষেত্রে এই মতবাদগুলো দেখা যাচ্ছে। তাহলে নিষ্ক্রিয় শোষণের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই? সবাই একটু কমেন্ট করে জানাও যে যদি মনে থাকে নিষ্ক্রিয় শোষণের ক্ষেত্রে কি কি আমরা মতবাদ দেখতে পাই। এখানে মেইনলি 4টা মতবাদ দেখা যায়। একটা হলো নিষ্ক্রিয় মতবাদের ক্ষেত্রে, ভাই সবাই একটু খেয়াল রাখো, একটা হলো ব্যাপন মতবাদ, একটা হলো ডোনান সাম্যাবস্থা,
একটা হলো ব্যাপক প্রবাহ মতবাদ, ব্যাপন ডোনান সাম্যাবস্থা, ব্যাপক প্রবাহ। আচ্ছা, আর একটা হলো আয়ন বিনিময় মতবাদ। এই চারটা একটু খেয়াল রাখো ভাই। এইখানে দেখো যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এখানে কোনো পাম্প বা কো ট্রান্সপোর্ট বা বাহক এই শব্দগুলা নাই, একদম সিম্পল। একটা হলো ব্যাপক মতবাদ, ব্যাপন মতবাদ, অর্থাৎ ব্যাপন আর একটা ব্যাপক, দুইটাই কাছাকাছি। একটা হলো ডোনান সাম্যাবস্থা, একটা হলো আয়ন বিনিময় মতবাদ। এই যে চারটা শব্দ শোষণের ক্ষেত্রে আমরা কি বললাম, একটা হলো আয়ন বাহক যার আন্ডারে এই তিনটা আছে, লুন্ডেগর মতবাদ বা সাইটোক্রোম পাম্প, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট বা লেসিথিন বাহক ধারণা। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। তাহলে যদি বুঝতে পারো তাহলে আমি আমার নেক্সট প্রশ্নটা একটু অ্যান্সার দিও তোমরা। তাহলে এগুলো একটু মুছে দিই। এটা হলো কুমিল্লা বোর্ড 2023-এ আসছে। নিচের কোনটি আয়ন বাহক ধারণা? ঠিক আছে, সবাই একটু অ্যান্সার দাও এটা, যে নিচের কোনটি আয়ন বাহক মতবাদ, সরি নট ধারণা। এরপর অপশন এ হলো ব্যাপন, আচ্ছা তাহলে নিচের কোনটি আয়ন বাহক মতবাদ, ব্যাপন মতবাদ, ব্যাপক মতবাদ, ডোনান সাম্যাবস্থা অথবা লুন্ডেগর? সবাই একটু কমেন্ট করো। ওকে, ধন্যবাদ ফারজানাকে আবারও সেই সব অ্যান্সারগুলো দিচ্ছি। তো এইটা তাহলে আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু লুন্ডেগরের মতবাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, ওকে তাহলে আমাদের এই পর্যন্ত একটা পোর্শন কিন্তু শেষ হয়েছে অলরেডি, যেটা হলো যে মেইনলি খনিজ লবণ শোষণ এবং সেই শোষণে যে সমস্ত মতবাদগুলো আছে সেটা। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আমরা আজকে পড়বো, সেটা হলো যে আমাদের এখানে সলভ করার চেষ্টা করবো প্রচ্ছেদন। তো সবাই একটু আমাকে জানাই যে প্রচ্ছেদন আসলে কাকে বলে বা তোমরা প্রচ্ছেদন বলতে কি বুঝো। তো এইখানে প্রচ্ছেদন সম্পর্কিত কিছু প্রশ্ন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করবো, যেগুলো বোর্ডে আসছে দেখা গেছে, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো ভাই। আচ্ছা, প্রচ্ছেদন সম্পর্কে আগে একটু বলে নিই, যে আমরা জানি যে প্রচ্ছেদন হলো মেইনলি যে উদ্ভিদ তার যে সমস্ত বায়বীয় অঙ্গ আছে এখান থেকে হলো বায়বীয় অঙ্গগুলো থেকে মেইনলি পানি বাষ্প আকারে বের করে দেওয়ার যে শারীরবৃত্তিক প্রক্রিয়া, যে প্রসেস, এটাকে প্রচ্ছেদন বলে। তো এইখানে একটা প্রশ্ন আছে, যে এটা হলো মাদ্রাসা বোর্ড 2023-এ আসছে, কোন আলো পত্র রন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে, অর্থাৎ দ্রুত করে, তাই না? ত্বরান্বিত মানে কি? দ্রুত করে। কোন আলো পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে? এটা হলো আসছে মাদ্রাসা বোর্ড 23, ঠিক আছে? তো প্রথম অপশন হলো লাল, নীল,
কমলা, হলুদ। সবাই একটু জানাও যে কোন আলো পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে। আর এর নিচে আমি আরেকটা প্রশ্ন লিখতে থাকি যে কোন আয়ন, একই কথা, পত্ররন্ধ্র সবাই একটু কমেন্টে জানাও। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। আর রাজশাহী বোর্ড, এটা 2023 আসছে। কোন আয়ন পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে? একটা হলো তোমার ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ। তো সবাই প্রথমে প্রশ্নটা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কোন আলো পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে? ওকে, তাহলে প্রথম এইখানে অ্যান্সারটা সেটা আমরা সবাই বুঝতেছি যে জেনে থাকি যে আমরা জানি যে নীল আলো, এখানে আমাদের বইতে লেখা আছে যে ব্লু লাইট, এটা হলো মেইনলি পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে অর্থাৎ দ্রুত করে। আচ্ছা, তো এইখানে আমাদের একটু প্রসাধন সম্পর্কে কিছু জিনিস জানবো, তো একটু খেয়াল করো ভাই। সেটা হলো যে উদ্ভিদ প্রসাধনের মাধ্যমে যতটুকু পানি যে শোষণ করছে, যে খনিজ লবণ থেকে আমরা যে পানি যা শোষণ করছে তার 99% হলো বাষ্পাকারে বের করে দেয়। ঠিক আছে, উদ্ভিদ 99%ই বাষ্পাকারে বের করে দেয়। আচ্ছা, আর এরপরে বাকি 1%, এই 1% হলো তার কাজে লাগে। অর্থাৎ 100% যে পানিটা শোষণ করে তার 99%ই উদ্ভিদ প্রসাধনের মাধ্যমে বের করে দেয়, আর 1% হলো তার কাজে লাগে। এখন এই প্রসাধনকে আরেকটা নামে ডাকা হয়, আমরা জানি সেটাকে বলা হয় নেসেসারি ইভিল, তাই না? যেটাকে বাংলায় বলা হয় প্রয়োজনীয় অমঙ্গল। এই কথাটা কে বলছিল? তার নাম হলো বিজ্ঞানী কার্টিস। কার্টিস এই কথাটা বলছিল। আর প্রসাধনকে পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে, এই যন্ত্রের নামটা কি? যন্ত্রের নাম হলো গ্যানংপটোমিটার। নামটা একটু ইউনিক, সবাই একটু মনে রাখার চেষ্টা করো, নামটা কি? গ্যানংপটোমিটার। ওকে, একটু খেয়াল রেখো সবাই যে এটাকে কি বলা হচ্ছে, গ্যানংপটোমিটার। ওকে, এখন এইবার আমাদের এইখানে আরেকটা জিনিস জানা লাগবে যে প্রসাধন মেইনলি কোথা, মানে কোন কোন অঙ্গ থেকে হয়। তো এইখানে আমরা জানি যে প্রসাধন মেইনলি 3টা অঙ্গ থেকে হয়ে থাকে, উদ্ভিদের 3টা অংশ। একটা হলো পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের ইংলিশটা কি আমাদের জানা আছে? অর্থাৎ স্টোমাটা। একটা হলো স্টোমাটাল প্রসাধন বা পত্ররন্ধ্রীয় প্রসাধন। দ্বিতীয়টা হলো কিউটিকুলার, বা বাংলায় বলা হয় ত্বকীয়, কিউটিকুলার বা ত্বকীয় প্রসাধন। আর এরপর হলো লেন্টিকুলার, অর্থাৎ পাতার যে লেন্টিসেল আছে, লেন্টিকুলার প্রসাধন। 3টা একটু খেয়াল করো, কিউটিকুলার, স্টোমাটাল এন্ড লেন্টিকুলার। তো সব থেকে বেশি উদ্ভিদ আমরা জানি যে তার পাতার মাধ্যমে প্রসাধনটা করে থাকে, আর সেটা হলো 95 থেকে 98%। বাকি কিউটিকুলার হয় 2 থেকে 5%, আর এটা হয় মাত্র 1%। এখন যদি বলে প্রসাধনের যে প্রধান অঙ্গ কোনটা, প্রসাধনের প্রধান অঙ্গ কোনটি ভাই? পাতা। খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা একটু মনে রাখবো যে প্রসাধনের যে প্রধান অঙ্গ সেটা কোনটা? পাতা। সবাই একটু খেয়াল করো এখানে, তাহলে আমরা কি বুঝতে পারতেছি ব্যাপারটা কি হচ্ছে? প্রসাধনের প্রধান অঙ্গ হলো পাতা। তাহলে প্রসাধনের ক্ষেত্রে 3টা অংশ থেকে হলো প্রসাধন হয়, পত্ররন্ধ্রীয়, কিউটিকুলার এবং লেন্টিকুলার। 95 থেকে 98%, কিউটিকুলার 2 থেকে 5, আর লেন্টিকুলার হলো 1%। তো এখানে আমাদের আরেকটা জিনিস জানা লাগবে যে পত্ররন্ধ্রীয় প্রসাধনের ক্ষেত্রে পত্ররন্ধ্রের ভিতরে আমরা জানি যে একটা অংশ এমন আছে যেটাকে বলা হয় রক্ষীকোষ। যদি এটা আমাদের পত্ররন্ধ্র হয়, এটাকে এভাবে দুই দিক থেকে অর্ধচন্দ্রাকৃতি, এই শব্দটা মনে হয় আমরা শুনছি, অর্ধচন্দ্রাকৃতি, যেটাকে বলা হয় রক্ষীকোষ।
রক্ষী কোষটা দেখতে কেমন? সেমিলুনার, ইংলিশে বলা হয় সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতি। এই অর্ধচন্দ্রাকৃতির আমাদের দেহে একটা জিনিস আছে, কেউ কি বলতে পারবে এটা? এই সেমিলুনার শেপের আমাদের দেহের ভিতরে, মানব দেহে একটা অঙ্গ আছে, অঙ্গের ভিতরে একটা কি বলে একটা জিনিস আছে যেটা দেখতে অর্ধচন্দ্রাকৃতি। তো এটা কি তোমরা বলতে পারো সেটা কোনটা ভাই? আচ্ছা, এটা আমরা জানি যে আমাদের হার্টের ভিতরে যে কপাটিকা গুলো আছে, এখানে কিছু কপাটিকা আছে যেগুলো দেখতে অর্ধচন্দ্রাকৃতি, যেগুলোকে বলা হচ্ছে সেমিলুনার কপাটিকা, তাই না? তো এখন এইখানে আমাদের যে রক্ষীকোষ যেটা আছে, এই রক্ষীকোষের স্ফীতি অর্থাৎ ফুলে যাওয়া, এখানে কি বলা হচ্ছে? রক্ষীকোষের স্ফীতির মাধ্যমে, রক্ষীকোষের যে স্ফীতির মাধ্যমে হলো আমাদের লেন্টিসেলটা খুলে যায়। এখন এই স্ফীতিটা কেমন হয় যদি এইখানে একটু খেয়াল করে, এবার আমরা একটু এই কি বলে সিরিয়ালটা বুঝতে পারবো। তো এখানে প্রথমত সবাই একটু এখানে ফোকাস করো যে ব্লু লাইটের কারণে রক্ষীকোষটা খুলে যায়। এর পরবর্তীতে এখানে পটাশিয়াম আয়ন প্রবেশ করে, এইখানে খুব খেয়াল, এই পটাশিয়াম আয়নটা প্রবেশ করার কারণে এই এদের পতরন্ত ফলক ত্বরণীতে কি হবে, এখানে হলো পানি প্রবেশ করে। আর পানি প্রবেশ করে কিভাবে? অন্ত অভিস্রবণের মাধ্যমে। পানি অন্ত অভিস্রবণের মাধ্যমে প্রবেশ করে। সবাই একটু খেয়াল করো এই জায়গাটা, ব্লু লাইটটার কারণে পত্ররন্ধ্র খুলে সেটা কিভাবে হয়? রক্ষীকোষের ভিতরে পটাশিয়াম আয়নটা প্রবেশ করে, সেখান থেকে পানিটা অন্তঃবিস্ফোরণের মাধ্যমে প্রবেশ করে, সেখানে হলো আমাদের রক্ষীকোষের স্ফীতি হয়। আর রক্ষীকোষের স্ফীতি হলে পত্ররন্ধ্র খুলে যায়, আর পত্ররন্ধ্রটা খোলার পরে আমাদের প্রস্ফুটনটা হয়। তো এইখানে তাহলে কোন আয়ন পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে? সেটা কি হবে ভাই? সেটা হলো পটাশিয়াম আয়ন। খুব গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে কোন সময় সব থেকে বেশি পত্ররন্ধ্রটা খোলা থাকে, সেটা হলো আমরা জানি এটা হলো আমাদের অফিস টাইমে। তো আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পারছো যে কোন আলো পত্ররন্ধ্রকে খোলাকে ত্বরান্বিত করবে, এটা হলো ব্লু লাইট। তো আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে কোন সময় হলো সব থেকে বেশি মানে যে সময় সব থেকে বেশি পত্ররন্ধ্র খোলা থাকে, সেটা হলো সকাল 10টা থেকে 11টা আর দুপুর 2টা থেকে 3টা। ঠিক আছে, দুপুর 2টা থেকে 3টা, সকাল 10টা থেকে 11টা। সবাইকে বুঝতে পারছো? এটা একটু জানাও। আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে পত্ররন্ধ্রীয় যে প্রস্ফুটন, এইখানে পত্ররন্ধ্রের এখানে এই যে আমাদের যে রক্ষীকোষের যে সংখ্যাটা, এটা আসলে কতটুকু করে? এটা হলো উদ্ভিদ অনুযায়ী ভ্যারি করে, বাট এটা সংখ্যাটা কি হয়? এটা সংখ্যাটা হয় 1000 থেকে 60,000 প্রতি বর্গ সেন্টিমিটার। প্রতি বর্গ সেন্টিমিটারে 1000 থেকে 60,000। তাহলে আশা করি এই জিনিসগুলো তোমরা একটু বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আচ্ছা, তাহলে এটা কি বোঝা গেছে ভাই? সবাই একটু কমেন্ট করো তো। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস একটু জানতে হবে প্রসাধন সম্পর্কে, যে প্রসাধনের জন্য প্রভাবক গুলো আছে, প্রসাধনের যতগুলো প্রভাবক আছে সবগুলো প্রভাবক সমানুপাতিক প্রসাধনের সাথে সম্পর্কে, অর্থাৎ যদি সেগুলাও বাড়ে প্রসাধনও বাড়বে। শুধুমাত্র 2টা প্রভাবক আছে যেগুলোর কারণে যে 2টার সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রসাধন এর সাথে তাদের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। একটা হলো আপেক্ষিক আর্দ্রতা, আর্দ্রতা মানে কি? ঠিক আছে, একটা হলো আপেক্ষিক আর্দ্রতা আর একটা হলো চাপ। একটা হলো আপেক্ষিক আর্দ্রতা আর একটা কি ভাই? চাপ। এই দুইটার সাথে হলো আমাদের প্রসাধনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আর বাকি সবগুলোর সাথে প্রসাধনের সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে প্রসাধন কমবে, আপেক্ষিক আর্দ্রতা বাড়লে প্রসাধন কমবে। এই হলো আমাদের ছিল প্রসাধন সম্পর্কিত যত পড়া। আশা করি আমি তোমাদেরকে জিনিসগুলো বুঝাইতে পারতেছি। তো আমরা কিভাবে বুঝতে পারতেছি যে আসলে আমাদের মেইনলি এইচএসসি পরীক্ষার প্রশ্নগুলো কোথা থেকে আসবে, যে সমস্ত টপিকগুলো তোমাদের জন্য লাগবে আমরা কিন্তু পার্ট বাই পার্ট, 1 বাই 1 করে সবগুলো দেখাই দিচ্ছি।
আশা করি তোমরা যদি এই ক্লাসটা করো তাহলে এখান থেকে এই অধ্যায় থেকে একটাও আমার মনে হয় না এমসিকিউ মিস যাবে। ঠিক আছে, তো সবাই একটু খেয়াল রেখো, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবো। এখন যদি না করো পরবর্তীতেও করতে পারো, এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে আর থাকবে। তো তোমরা যাদের সময় খুব গুরুত্বপূর্ণ, যারা সময়টা আসলে নষ্ট করতে যাচ্ছে না, যারা 2x দিয়ে ইউটিউব ভিডিও দেখতে চাও তাহলেও দেখো ভাই, অন্তত ইউটিউবে দেখতে পারো। তো 2x দিয়েও ভিডিওগুলো দেখো যদি তোমাদের সময়টা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আচ্ছা, তো এরপরে টপিকটা কি আমরা সবাই জানি, সেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ টপিক সালোক সংশ্লেষণ। আর এই সালোক সংশ্লেষণ থেকে এমসিকিউ থেকে তো অনেক বেশি প্রশ্ন আসে, রিটেনেও এখান থেকে প্রশ্ন আসে। তো এই জন্য আমাদের কিন্তু সালোক সংশ্লেষণটা খুব গুরুত্বপূর্ণ, আর এটা আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। তো আমি একটু প্রশ্নগুলো লিখি, যে দেখা যাক যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, একটি প্রশ্ন আসে যে কোন আলোতে সালোক সংশ্লেষণের হার সব থেকে বেশি। ঠিক আছে, এখানে একটা আলো চলে আসছে, এটা হলো বাবা এটা তো অনেকগুলো বোর্ড আসছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, তিনটা বোর্ডে আসছে, তাও 21, 22, 17, 15। তো প্রথম প্রশ্নটা হলো, প্রথম অপশনটা হলো হলুদ, দ্বিতীয় অপশন হলো নীল, তৃতীয় অপশন হলো লাল, চতুর্থ অপশন হলো কমলা। তাহলে কোন আলোতে সালোক সংশ্লেষণের হার সব থেকে বেশি? সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে। ধন্যবাদ ফারজানা আফরোজকে আবারও। এটা হলো লাল আলোতে, এটা আমরা সবাই জানি যে সালোক সংশ্লেষণের হার সব থেকে বেশি লাল আলোতে। এখন এখান থেকে আমরা আসলে সালোক সংশ্লেষণ থেকে কি কি জিনিসগুলো করবো এটা একটু খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম ভাই একটা জিনিস সবসময় মনে রাখবা, যে সালোক সংশ্লেষণের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমিও বুঝতেছি। আমি আমার যখন মেডিকেলে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছিলাম তখন ওইখান থেকে আমি এই প্রশ্নটা ভুল করছিলাম। তো এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় যে সালোক সংশ্লেষণ কাকে বলে, এটা কিন্তু নর্মাল 19-এর মতো সংজ্ঞাগুলো লিখো না, তাহলে কিন্তু সমস্যা। বইতে যেটা লেখা আছে অনেক ভালোভাবে লেখা আছে, যে আমাদের বিক্রিয়ক হিসেবে কার্বন ডাইঅক্সাইড, পানি, দেন উপজাত হিসেবে অক্সিজেন, দেন মূল উপাদান হিসেবে শক্তি খরচ করে আমাদের যে শর্করা তৈরি হচ্ছে, এই যে কথাগুলো লেখা আছে এগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের সালোক সংশ্লেষণের যে বিক্রিয়া, এটা একটু আমরা লিখে ফেলি। সেটা হলো আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডের সাথে এখানে যে কয় অণু, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটু আমাদের সবাই জানা যেত এখানে আমাদের কয় অণু কি উৎপন্ন হয়। আমি প্রথমে একটা লিখে দিছি। সবাই একটু কমেন্টে জানাতো এখানে পানি কত অণু, গ্লুকোজ কত অণু, অক্সিজেন কত অণু, পানি এই পাশে পানি কত অণু উৎপন্ন হচ্ছে, সবাই একটু জানাও আমাকে। আচ্ছা, তো এইখানে আমি আসলে আমাদের মেডিকেল আসছিল যে কত অণু পানি আই থিঙ্ক প্রয়োজন হয়, এটা আমি ভুল করছিলাম। এটা খুব গুরুত্বপূর্ণ ভাই, এটা একটু খেয়াল রাখো সবাই। এটা হলো 12 অণু পানি প্রয়োজন হয়, এটা কিন্তু ভুল করে আসছিলাম। ঠিক আছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি। আমরা জানি যে 1 অণু আমাদের গ্লুকোজ তৈরি হবে, এখানে অক্সিজেন তৈরি হবে 6 অণু, পানি তৈরি হবে 6 অণু। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল রাখো যে এই জিনিসটা আবিষ্কার করছিল, অর্থাৎ সালোক সংশ্লেষণের যে আবিষ্কারক, তার নাম হলো বিজ্ঞানী বার্নেস। ওকে, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, বিজ্ঞানী বার্নেস আবিষ্কার করছিল, নামটা মনে রেখো। আর এইখানে সূর্যের আলোর কতগুলা ফোটন কণা, 50 থেকে 60টা ফোটন কণা ইউজ করা হয়েছিল, মানে ইউজ হয় একটা আমাদের গ্লুকোজ তৈরি করতে, আমাদের 1 অণু গ্লুকোজ তৈরি করতে 50 থেকে 60টা ফোটন কণা যায়। আর এখানে উপজাত বাই প্রোডাক্ট বলা হয়, বাই প্রোডাক্ট হিসেবে উৎপাদন হয় অক্সিজেন।
এখানে একটা মতবাদ আছে যেটা আমাদের একটু জানা লাগবে, খেয়াল রাখো। যদি তোমাকে প্রশ্ন করে যে আমাদের এই পাশে উৎপাদকে যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে এখানে, অর্থাৎ যে অক্সিজেনটা আসতেছে এই অক্সিজেনটা এইখানে কোথা থেকে আসতেছে, অর্থাৎ অক্সিজেনটা কি কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন নাকি পানির অক্সিজেন ভাই? এটা তোমরা একটু আমাকে জানাও তো প্লিজ, এটা সবাই একটু কমেন্ট করো যে এই আমাদের উৎপাদ হিসেবে অর্থাৎ বাই প্রোডাক্ট হিসেবে যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, পানি থেকে নাকি কার্বন ডাইঅক্সাইড থেকে? সবাই একটু কমেন্ট করে এটা আমাকে জানাও। সাউন্ড কি ক্লিয়ার না? শোনা যাচ্ছে না নাকি? হ্যাঁ, নাগির মাহফুজ কমেন্ট করছে যে সাউন্ড শোনা যাচ্ছে না। আসলে কি শোনা যাচ্ছে না নাগির মাহফুজ? ওকে, তাহলে আমরা দেরি না করি, তাহলে শুরু করি। তাহলে এইখানে আমরা জানি যে এই অক্সিজেনটা তৈরি হচ্ছে পানি থেকে, ঠিক আছে? এই পাশে আমাদের যে উপজাত হিসেবে যে অক্সিজেনটা তৈরি হচ্ছে সেটা পানি থেকে। এখন ভাই কথা হলো যে আমরা জানি যে সালোক সংশ্লেষণ আসলে কোথায় হয়? মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে সালোক সংশ্লেষণ আমাদের পাতায় হয়, তাই না? তাহলে আমি যদি দেখি যে এখানে একটু খেয়াল করো সবাই, প্রধান অঙ্গ যদি লিখি তাহলে হলো আমাদের পাতা, তাই তো? আর যদি প্রধান অঙ্গাণু বলি অর্থাৎ অঙ্গের ক্ষুদ্রাঙ্গ, তাই তো? এটা কোথায়? ক্লোরোপ্লাস্টে, তাই তো? আমরা এটা পড়ছিলাম কোষের অধ্যায়ে, ক্লোরোপ্লাস্টে। আর ক্লোরোপ্লাস্টের কোথায়? আমরা যদি একটু ভাই একটু রিক্যাপ করি, এটা একটু খেয়াল করো ভাই, এটা বুঝতে পারলে বুঝতে পারো। এটা হলো আমাদের একটা ক্লোরোপ্লাস্টের ছবি ছিল। ওই ক্লোরোপ্লাস্টের ভিতরে এটা হলো দ্বিস্তরী ছিল, দ্বিস্তরটা আঁকাতে যাচ্ছিলাম এখানে, এই যে। তো এর ভিতরে যে এদের যে মাতৃকা সেটাকে বলে স্ট্রোমা। স্ট্রোমার এখানে এইভাবে এই যেরকম পেঁচানো 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 থাকে, এই প্রত্যেকটাকে বলা হয় ইচ এন্ড এভরি ওয়ানরে বলা হয় থাইলাকয়েড। এই প্রত্যেকটাকে কি বলা হয়? থাইলাকয়েড। প্রত্যেকটাকে বলে থাইলাকয়েড। তো এইভাবে অনেকগুলা থাইলাকয়েড আমাদের প্লাস্টিকের ক্লোরোপ্লাস্টের ভিতরে এইভাবে আমরা পেয়ে পাই, ঠিক আছে? আর এইখানে অনেকগুলো থাইলাকয়েড মিলে এই যেটা তৈরি করে এটাকে বলা হয় গ্রানা। দেখা যাচ্ছে কি? ওকে, তাহলে এটাকে কি বলা হয়? গ্রানা। এই যে টোটালটাকে আমাদের ওইখানে দেখা যায় যে প্রায় 10 থেকে 100টার মতো থাইলাকয়েড মিলে আমাদের গ্রানা তৈরি করে। আর এই এক একটা গ্রানা এক একটার সাথে যুক্ত থাকে যেটার মাধ্যমে, সেটাকে বলা হয় ল্যামেলি। তো বুঝতে পারছি আমরা স্ট্রোমা, থাইলাকয়েড। তো এইখানে প্রধান অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট, প্রধান অঙ্গ হলো পাতা। তো এইখানে আমাদের মেইনলি যে স্থানটা হয়, প্রধান যে স্থানটা, সেটা হলো থাইলাকয়েডে। ক্লোরোপ্লাস্টের কোথায় হবে? থাইলাকয়েড। সালোক সংশ্লেষণটা ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে হয়ে থাকে, খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই জায়গাগুলো হয়ে থাকে। তাহলে এটা কি বোঝা গেছে? আমরা কি এটা পারবো তাহলে? ওকে, আচ্ছা। এবার আরেকটা প্রশ্ন আমাকে উত্তর দিতে হবে, সবাই একটু খেয়াল করো। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসি। সালোক সংশ্লেষণ হয়ে গেলে আমাদের শুধু শ্বসনটা বাকি থাকে। শ্বসন বেশি সময় লাগবে না, শ্বসন আমরা অনেকে ভয় পাই, বাট শ্বসন কিন্তু খুবই অল্প ভাই। এমসিকিউর জন্য আমি যতটুকু পড়াবো ততটুকুই তোমাদের লাগবে, এর থেকে বেশি প্রয়োজন নাই। আমাকে একটা এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কোন আলোগুলা, এখানে আলোগুলো আগে ছিল একক আলো হিসেবে, এটা একটু মনে রাখো যে একক আলো হিসেবে, একক আলো হিসেবে আমরা মূলত আমাদের লাগবে যেটা, সেটা হলো লাল আলো। একক আলো হিসেবে যেটা লাগবে সেটা হলো লাল আলো। আর কোন আলো দুটি, মানে কোন আলোগুলো বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? একটা হলো বেগুনি নীল ও নীল কমলা, হলো
বেগুনি নীল আর এরপরে হলো সবাই এটা একটু আমাকে জানাও তো যে কি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ যে কোন আলোগুলো বেশি ব্যবহৃত হয়। আমি একটু বলে দিচ্ছি সবাই, বেগুনি নীল ও নীল কমলা, অর্থাৎ মাঝখানে প্রত্যেকটা মাঝখানে হাইফেন আছে, অর্থাৎ দুইটা একসাথে লাগতেছে। নীল লাল ও বেগুনি কমলা, বেগুনি নীল ও কমলা লাল, আর হলুদ নীল ও লাল কমলা। এই জোড়া, এই পেয়ার গুলার ভিতরে কোন পেয়ারটা আমাদের আলোগুলো বেশি ব্যবহৃত সালোক সংশ্লেষণের ক্ষেত্রে? সবাই একটু কমেন্ট করো। ওকে, সাউন্ড কি শোনা যাচ্ছে না আসলে? সাউন্ড কি ক্লিয়ার না? সাউন্ড কি ক্লিয়ার আসতেছে না? সবাই একটু জানাও তো, সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড আসতেছে না নাকি? সাউন্ড ক্লিয়ার আসতেছে না? ওকে, আচ্ছা। তো আমরা যেখানে ছিলাম ভাই একটু জানা বলে, আমরা জানি যে বেগুনি নীল ও কমলা লাল এইটা হলো আমাদের সব থেকে বেশি, এই আলো দুটা বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? তো আমার মনে হয় এটা তোমরা পারবা। তো এখন আমি একটু কিছু প্রশ্ন লিখবো ওয়ান বাই ওয়ান, এরপরে আমাদের সালোক সংশ্লেষণটা আমরা শেষ করে ফেলবো। তো এইটা একটু সবাই একটু ধৈর্য ধরে প্রশ্নগুলো একটু দেখো, ততক্ষণে তোমরা প্রশ্নগুলোর উত্তরগুলো মাথায় ভেবে আমাদের কমেন্টে জানিয়ে দিও যে প্রশ্নগুলোর অ্যান্সার কি হতে পারে, ঠিক আছে? যারা পারো না তারাও চেষ্টা করবা। এইভাবে তোমাদের আইডিয়া কিন্তু ডেভেলপ হবে যে আমাদের যে কোন প্রশ্নের অ্যান্সার কি হতে পারে, আর তোমাদের যে গাট ফিলিং গুলো আছে এটার তোমরা সাহায্য নিতে পারো। রিস্ক নেওয়া দরকার আছে না, একটা ওই যে ডায়লগ আছে, রিস্ক রিস্ক খেতো ইস খেতো, রিস্ক নাও সবাই। তো আমাদের প্রথম একটা প্রশ্ন যেটা হলো যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় কোথায় সংঘটিত হয়? সালোক সংশ্লেষণের আলোক পর্যায় কোথায় সংঘটিত হয়? এটা আসছে হলো রাজশাহী বোর্ড 2019। অপশনটা হলো স্ট্রোমা, গ্রানা, থাইলাকয়েড, ক্রিস্টি। অপশনগুলো একটু মিশে লিখলাম যাতে লিখতে সুবিধা। এটা খুব গুরুত্বপূর্ণ, কোনটি C3 চক্রের জন্য সঠিক হয়, খুব গুরুত্বপূর্ণ এটা। এটা রাজশাহী বোর্ড এবং বরিশাল বোর্ড এটাই আসছে, কোনটি C3 চক্রের জন্য সঠিক। এটা হলো আদর্শ তাপমাত্রা 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, স্ট্রোমাতে সংঘটিত হয়। প্রথম উৎপন্ন দ্রব্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? OA মানে কি ভাই? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড।
আর এরপর হলো কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব 0.10 থেকে 10 ppm বা মিলিগ্রাম পার লিটার। দ্বিতীয় প্রশ্ন ভাই, তৃতীয় প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ। কোনটিতে ক্রায়োন অ্যানাটমি দেখা যায়? অপশন হলো ধান, ভুট্টা, গম, বার্লি। আর এই প্রেক্ষিতে আরো একটি প্রশ্ন আছে যে কোনটি C4 উদ্ভিদ? ঠিক আছে, সবাইকে আনসার করার চেষ্টা করো যে কোনটি C4 উদ্ভিদ। অপশন হলো ধান, গম, ইক্ষু আর আম। বোঝা যাচ্ছে কি? সবাই একটু আনসার করার চেষ্টা করো তো ভাই। ওকে, সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, তাহলে আমরা একটু ওয়ান বাই ওয়ান এগুলো যেগুলো সলভ করার চেষ্টা করি। তো সলভ করার আগে ভাই আমাদের একটু কিছু জিনিস জানতে হবে, তাহলে আমরা পারবো। ঠিক আছে, একটু সবাই একটু খেয়াল করো। এখানে সার সংশ্লেষণের ক্ষেত্রে মেইনলি দুইটা পর্যায়ে সংঘটিত হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। একটা হলো আলোক পর্যায়, ফটোসিনথেসিস। একটা হলো আলোক পর্যায়, আরেকটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। বোঝা গেছে? একটা হলো আলোক পর্যায়, আরেকটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়। তো আলোক নিরপেক্ষ পর্যায়কে আরেকটা নামেও ডাকা হয় কার্বনের বিজারণ, কি বলে, অসম্পূর্ণ বিজারণ বা এরকম নাম, কার্বন বিজারণ। হ্যাঁ, ঠিক আছে। তো এটার আরেকটা নাম হলো অন্ধকার পর্যায়, আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। তো আলোক পর্যায়ে ভাই কি হয় যে সূর্যের আলোটা এইখানে সরাসরি আসে, সূর্যের আলোটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়। কিসে পরিণত হয়? রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিকে আরেকটা নামে দেখা হয় যেটাকে বলা হয় আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তি বা ইংলিশে বলা হয় অ্যাসিমিলেটরি পাওয়ার। তো এই অ্যাসিমিলেটরি পাওয়ারের প্রেক্ষাতে এইখানে তৈরি হয়, আমরা জানি যে এইখানে এটিপি এবং NADH2 এটা তৈরি হয়। কথা হলো যে ভাই এই যে এটিপি তৈরি হয়, আমরা কি এটিপি সম্পর্কে জানি? আমরা মনে হয় এটিপির নাম শুনছি আগে। ফুল মিনিং আমরা জানি যে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, বাট এটাকে একটা নামে ডাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আসছে, এটাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েল বা এনার্জি কয়েল, অথবা এটাকে আমরা এনার্জি যেহেতু আমরা বলি, এটাকে বলা হয় কয়েন মানে কি? মুদ্রা। আর শক্তি, এজন্য শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয়। বোঝা গেছে কি? এটিপি কে কি বলা হয়? জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। আমরা কি একটা জিনিস বুঝি ভাই, একটু সবাই এখানে দেখো, এডিপি নাম আমরা শুনছি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এর সাথে যদি ইনঅর্গানিক ফসফেট এটা যুক্ত হয় তাহলে এটিপি বলা হয়। কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়াকে আমরা জানি যে বলা হয় ফসফোরাইলেশন। কি বলা হয়? ফসফোরাইলেশন। সবাই একটু খেয়াল করো ভাই, কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। এখানে সূর্যের আলো থাকে, এই জন্য এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। খুব খেয়াল। তাহলে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হলে সেটাকে বলা হবে ফসফোরাইলেশন।
সূর্যের আলো যেহেতু আছে আমরা এখানে দেখছি, সূর্যের আলো থাকার কারণে এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশনের মাধ্যমে আমাদের এটিপি থেকে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে। তো এটিপি কে কি বলা হয়? বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বা শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা। তো এইখানে যে আমাদের এটিপি এবং NADH2 তৈরি হচ্ছে, এই আলোক পর্যায়ে কিন্তু আবার দুইটা ধাপ আছে। ঠিক আছে, আমি একটু এটা মুছে দিলাম, তোমরা যদি চাও এটা একটু ধন্যবাদ ফারহানাকে, তুমি आंसर গুলো দিছো সবগুলাই 4 এর সি একই। হ্যাঁ সবগুলাই হইছে। তো এখানে একটু খেয়াল করো ভাই, তাহলে এই আলোক পর্যায়ে দুইটা ধাপ আছে। ঠিক আছে, একটা হলো চক্রীয় আর একটা হলো অচক্রীয়। দেখো জিনিসটা কিন্তু ইজি, তোমরা বুঝতেছো চক্রীয় মানে কি, যেটা হলো ঘুরবে, তাই না? তো চক্রীয়টা কি হবে? এখানে হলো যে আমাদের যেখান থেকে বিক্রিয়াটা শুরু হবে সেখানে ফিরে আসবে, আর অচক্রীয় কি, যেখানে শুরু হবে সেখান থেকে অন্য আরেকটা জায়গায় চলে যাবে, তাই তো? এইখানে আমাদের মেইনলি আমরা জানি যে চক্রীয় ক্ষেত্রে ফটোসিস্টেম অনেই শুরু হবে আর সেখান থেকে ঘুরে ফটোসিস্টেম অনে আসবে। বাট অচক্রীয় ক্ষেত্রে কি, ফটোসিস্টেম 2 থেকে ফটোসিস্টেম অনে আসবে। আর এখানে আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যে এখানে আমাদের বিক্রিয়া কেন্দ্র হিসেবে কাজ করবে 680 P68 আর এখানে কাজ করবে P700। ঠিক আছে, তো এই চক্রীয়টার ক্ষেত্রে থেকে অচক্রীয়তা হলে আমাদের সবকিছু বেশি বেশি উৎপন্ন হবে, এটা আমরা একটু খেয়াল রাখবো। যেমন এখানে যে পানির ভাঙন হয়, এখানে হলো পানির ভাঙন হয় না, পানির ভাঙনকে বলা হয় ফটোলাইসিস। এখানে পানির ভাঙন হয়, এখানে পানির ভাঙন হয়। যেহেতু এখানে পানির ভাঙন হয় সেহেতু এইখানে হলো আমাদের অক্সিজেন উৎপন্ন হবে না। এখানে যেহেতু পানির ভাঙন হয় না, তো এই জন্য অক্সিজেন উৎপন্ন হবে না। ভাই এটা কিন্তু মেডিকেল আসছিল যে চক্রীয় যে আমাদের পর্যায়টা আছে, চক্রীয় ফটোফসফোরাইলেশন, চক্রীয় ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে কিন্তু ফটোলাইসিস হয় না, ফটোলাইসিস অর্থাৎ পানির ভাঙন হয় না। ফটোলাইসিস যেহেতু হয় না সেহেতু অক্সিজেন উৎপন্ন হয় না। অক্সিজেন কোথায় উৎপন্ন হয়? অচক্রীয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব খেয়াল রাখতে হবে। এখানে এই দুইটার ক্ষেত্রেই এটিপি তৈরি হবে, দুইটাই কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। বাট এটা NADH2 হবে না, এইখানে NADH2 তৈরি হবে। বোঝা গেছে? তো এটা একটু মনে রাখতে পারো, আলোক পর্যায় থেকে চক্রীয় আর অচক্রীয়। তো একটা জিনিস একটু মনে রেখো যে আমাদের যে আলোক পর্যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সংঘটিত হয় আমাদের থাইলাকয়েড বা এটাকে আমরা অনেক সময় গ্রানাও বলে। মানে আমরা একটু দেখাইছিলাম যে অনেকগুলো থাইলাকয়েড মিলে গ্রানা তৈরি করে। যদি থাইলাকয়েড অপশনে না থাকে তাহলে গ্রানা হবে। ওকে, তাহলে আলোক পর্যায়টা কোথায় তৈরি হয়? থাইলাকয়েড। তো যদি আমরা পারি, এইটার প্রশ্নের অ্যান্সারটা কি এবার আমরা দিতে পারবো যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় কোথায় সংঘটিত হয়? স্ট্রোমা, এই যে গ্রানা, থাইলাকয়েড, পিস্টি। গ্রানা অপশনে আছে, বাট আমাদের এখানে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো থাইলাকয়েড। টু বি স্পেসিফিক, যদি দুইটাই অপশনে থাকে তাহলে আমরা থাইলাকয়েড অ্যান্সার করব। বোঝা গেছে? তো এইখানে কি হবে যে আলোক পর্যায় কোথায় সংঘটিত হয়? থাইলাকয়েডে, নট গ্রানা। গ্রানা অ্যাজ এ হোল, বাট টু বি স্পেসিফিক থাইলাকয়েড অ্যান্সার হবে। আর যদি থাইলাকয়েড না থাকে তখন আমরা গ্রানা দিব, এর আগে আমরা গ্রানা ইউজ করব না। ঠিক আছে? তো এরপরে ভাই আলোক পর্যায় যদি শেষ হয়ে যায়, এরপরে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। এই আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়ে কি হয়? এইখানে এটা সংঘটিত হয় মেইনলি স্ট্রোমাতে। কোথায় সংঘটিত হবে? এটা কোথায় সংঘটিত হবে? স্ট্রোমা। খুব খেয়াল, এখানে আলোক নিরপেক্ষ পর্যায়ে স্ট্রোমা। এখানে দেখা গেছে যে মেইনলি আমাদের তিনটা ধাপ দেখা গেছে। একটা হলো C3, C4 আর ক্যাম। এই তিনটা চক্র দেখতে পাচ্ছি, C3, C4 আর ক্যাম চক্র। ভাই এটা খুব খেয়াল, ক্যাম চক্রটা অতটা গুরুত্বপূর্ণ না, এটা একটু মনে রাখবো। আমরা এটা একটু শেষ করে দিই। এটা ফুল মিনিং হলো ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, ক্রাসুলেসি গোত্রে এদের দেখা যায়, এই জন্য এদেরকে বলা হয়। তো এটার উদাহরণস্বরূপ আমরা জানি যে ক্রাসুলেসি গোত্র আছে হলো পাথরকুচি, তারপরে হলো অর্কিড, ক্যাকটাস, এগুলো হলো ক্রাসুলেসি গোত্র। এটা একটু মনে রাখো যে ক্যাম চক্র কোথায় সংঘটিত হয়। বাকি আমাদের জন্য গুরুত্বপূর্ণ C3, C4, এটা খুব গুরুত্বপূর্ণ। C3, C4 নিয়ে আমাদের আলোচনা হলে আমাদের এই পর্যন্ত শেষ হয়ে যাবে। বাট আমরা এখানে কিন্তু কিছু জিনিস স্কিপ করছি, ওটা তোমরা একটু চাইলে করে নিতে পারো। সেটা হলো প্লাস্টোসাইনিন, প্লাস্টোকুইনন, এই সমস্ত যে গ্রহিতাগুলো আছে এগুলোর কথা। তো C3, C4 থেকে উদ্ভিদের একদম যে আমাদের প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা, এটা একটু মনে রাখো ভাই, শুধু এটা মনে রাখো যে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা
যদি বলা হয় তাহলে নাম বলবো আরইউবিপি, আর এখানে বলবো পেপ। তাহলে আরইউবিপি তে কি ভাই, রাইবোলোজ 1,5 বিসফসফেট। রাইবোলোজ কি নাম, রাইবোলোজ 1,5 বিসফসফেট। বিস মানে হলো 2, আর এখানে হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আমি আর লিখলাম না, পিপি তে কি হবে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ওকে, তো প্রথম স্থায়ী পদার্থ সবথেকে গুরুত্বপূর্ণ ভাই, কেন C3 কেন C4 হইছে, প্রথম স্থায়ী পদার্থ এটার ক্ষেত্রে হলো 3PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইটা 3 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। এই জন্য এটার নাম হয়েছে C3 চক্র, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এটার ক্ষেত্রে নাম হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা হলো 4 কার্বন বিশিষ্ট ভাই, 4 কার্বন বিশিষ্ট। এই জন্য এটাকে বলা হয়েছে C4 চক্র। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড C4 এর ক্ষেত্রে, ফসফোগ্লিসারিক অ্যাসিড C3 এর ক্ষেত্রে। পরের কথা হলো যে এইখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এইখানে দেখা যায় যে 2টা কার্বক্সিলিক গ্রুপ আছে, এই জন্য এটাকে অনেক সময় ডাইকার্বক্সিলিক চক্রও বলা হয়। ঠিক আছে, ডাইকার্বক্সিলিক চক্রও বলা হয়, এটা আমি আর লিখলাম না। তো এরপরে কথা হলো যে আমাদের C3 চক্রের ক্ষেত্রে আমাদের যেটা জানা লাগবে সেটা হলো যে এখানে টেম্পারেচার আছে। ঠিক আছে, টেম্পারেচারটা খুব গুরুত্বপূর্ণ। টেম্পারেচারটা কিভাবে মনে রাখবা, দেখো 1 2 3 4, এরপরে 0, এরপরে 5, এরপরে 0, এরপরে 5। অর্থাৎ C3 এর ক্ষেত্রে আদর্শ তাপমাত্রা হলো 30 থেকে 45 ডিগ্রি, C3 এর ক্ষেত্রে হলো 10 থেকে 25 ডিগ্রি। C3 এর ক্ষেত্রে 10 থেকে 25 ডিগ্রি, এটার ক্ষেত্রে 30 থেকে 45 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। সবাই একটু কমেন্টে জানাও তো ভাই বোঝা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্ট করো। আমাদের ক্লাস অলমোস্ট শেষের দিকে। ওকে, তো এইখানে একটা জিনিস আমাদের জানা লাগবে, এটা মেইনলি দেখা যায় যে উদ্ভিদের পাতার মেসোফিলে সংগঠিত হয়। আর এটা দুইটা জায়গায় সংগঠিত, এটা বোঝা লাগবে, মেসোফিল আর বান্ডল সিট। কোথায় কোথায়, মেসোফিল আর বান্ডল সিট, এই দুইটা জায়গায় সংগঠিত হয় ভাই। একটু সবাই একটু জানাও। মেসোফিল আর বান্ডল সিট। তো এই বান্ডল সিটের চারপাশে মেসোফিলের একটা আবরণ তৈরি হয়। এই আবরণটার নাম হলো ক্রান্স অ্যানাটমি ভাই। কি নাম, ক্রান্স অ্যানাটমি। এই ক্রান্স অ্যানাটমি, যেহেতু এখানে মেসোফিল বান্ডল সিট আছে, তাহলে এই ক্রান্স অ্যানাটমি দেখা যাবে কোথায়, C4 উদ্ভিদে ভাই। খুব গুরুত্বপূর্ণ। তাহলে ক্রান্স অ্যানাটমি দেখা যাবে কোথায়, C4 উদ্ভিদে। ক্রান্স অ্যানাটমি। আর এদের ক্রান্স অ্যানাটমি থাকবে না, এদের ক্রান্স অ্যানাটমি থাকবে না। এই সমস্ত উদ্ভিদগুলা শীত প্রধান অঞ্চলে হয়, আর C4 উদ্ভিদগুলা গ্রীষ্ম প্রধান অঞ্চলে হয়। বোঝা গেছে? তো ক্রান্স অ্যানাটমি যেগুলা আমাদের দেখা যাচ্ছে সেটা হলো C4 উদ্ভিদে। যদি এটা হয় তাহলে এইখানে একটা জিনিস ভাই একটু বলো তো আমাকে, এখানে আমি একটু উদ্ভিদগুলো এটা মুছে দিলাম। তাহলে এইখানে আমাদের কিছু উদ্ভিদ আছে, C4 উদ্ভিদ, নামগুলো জানা লাগবে। সেটা হলো ইক্ষু, তারপর হলো সরগম, মিল্লাত, কাউন, চীনাবাদাম। ঠিক আছে, এইগুলো হলো আমাদের। আর কি আছে, এই যে ভুট্টা, এইগুলো হলো C4 উদ্ভিদ। যদি আমরা বুঝতে পারি C4 উদ্ভিদে যেগুলা, এগুলাই ক্রান্স অ্যানাটমি আছে, তাহলে এই কয়টা প্রশ্ন একটি অ্যানসার দাও ভাই। কোনটিতে C3 চক্রের জন্য সঠিক, কোনটি C3 চক্রের জন্য সঠিক? আদর্শ তাপমাত্রা 30 থেকে 45 ডিগ্রি। আমরা একটু আগে দেখছিলাম যে আদর্শ তাপমাত্রা C3 এর ক্ষেত্রে 10 থেকে 25 ডিগ্রি। এটা হবে না। দ্বিতীয় কথা হলো স্ট্রোমায় সংগঠিত। এটা আমরা বলছিলাম যে আমাদের যে C3 চক্র, এটা কিন্তু স্ট্রোমাতে সংগঠিত হবে, কারণ আলোক নিরপেক্ষ পর্যায়ে সবই স্ট্রোমাতে। প্রথম উৎপন্ন ধরবো, এদের ক্ষেত্রে হলো রাইবোলোজ বিসফসফেট, নট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কার্বন অ্যাসিডের ঘনত্ব এইখানে আমি বলিনি, এদেরটা হলো 50 ppm, আর এদের ক্ষেত্রে হলো 0.10 থেকে 10 ppm। ওকে, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কি আমাদের স্ট্রোমাতে। তারপরে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কোনটিতে ক্রান্স অ্যানাটমি বিদ্যমান? ক্রান্স অ্যানাটমি দেখা যায় যে ভুট্টা, আমরা একটু আগে করছি যে C4 উদ্ভিদে ক্রান্স অ্যানাটমি দেখা যায়। কোনটি C4 উদ্ভিদ? এই যে ইক্ষু, খুব গুরুত্বপূর্ণ ভাই। তাহলে যে ইক্ষু, এগুলা বাদে বাকিগুলো আমাদের C3 উদ্ভিদ, যেমন আম, জাম, গম, ধান, এই যেগুলো আছে এগুলো সব C3 উদ্ভিদ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। একটু বইগুলা পড়লে আর এই প্রশ্নগুলো একটু দেখলে আশা করি তোমরা বুঝতে পারবা। তো এরপরের টপিকে আমরা দেরি না করে আমরা চলে যাই। একটা জিনিস একটু মনে রেখো যে ল অফ মিনিমাম, এটা বিজ্ঞানী লিভিক দিছিল সর্বপ্রথম। ঠিক আছে, আর লিমিটিং বিক্রিয়ক, এটা বলতে কি বোঝায়, অর্থাৎ যে বিক্রিয়াটা
যে মানে যে জিনিসটা বিক্রিয়াটাকে লিমিট করে দেয়, বিক্রিয়াটাকে থামায় দেয়, অর্থাৎ বিক্রিয়ার গতিটাকে থামাইতে পারে, সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। ওকে, এটা সবাই একটু মনে রাখবা। তাহলে ল অফ মিনিমাম যেটা, সেটা বিজ্ঞানী লিমিট দিয়েছিল। ওকে, তো এই জন্য এরপরে আমরা যেটা জানবো সেটা হলো আমাদের শ্বসন। শ্বসন আমরা জানি যে দুই প্রকার আছে, সবাই একটু জানো তো দুই প্রকার কি কি, আর এই দুই প্রকার কোথায় দেখা যায় আমি একটু বলে দিই। দুই প্রকার হলো সবাত শোষণ আর অবাত শোষণ। কোন শোষণটা কোথায় হয় একটু বলতো, আদি কোষে কোন শোষণটা হয় এবং কর্কিত কোষে কোন শোষণটা দেখা যায়, সবাই একটু জানাও আমাকে। আমরা শ্বসনের জাস্ট যে যে ইম্পর্টেন্ট অর্থাৎ চুম্বক অংশ যেগুলো আছে সেই অংশগুলোই মেইনলি জানবো, আর বাকি প্রশ্নগুলো তোমরা বাসায় বসে সলভ করবা, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে দেখাই দিব যে কোথা থেকে আমাদের প্রশ্নগুলো আসবে, তাহলে ওটাই তোমাদের জন্য যথেষ্ট হবে নাকি। তো তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের শ্বসন মেইনলি দুই প্রকার, সবাত শ্বসন আর অবাত শ্বসন। সবাত আর অবাত দুই প্রকার শ্বসন আছে। তো সবাত শ্বসনটা আমরা জানি এখানে চারটা ধাপ আছে সবাত শ্বসনের ক্ষেত্রে। তো একটা হলো আমরা জানি যে গ্লাইকোলাইসিস, তারপর হলো অ্যাসিটাইল কোয়ে, হলো ক্রেবস চক্র, আর তারপর হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর অবাত শ্বসনের ক্ষেত্রে মেইনলি আমাদের একটাই দেখা যায় যেটা খুব কমন, সেটা হলো গ্লাইকোলাইসিস। খুব গুরুত্বপূর্ণ ভাই, এই জন্য গ্লাইকোলাইসিসকে সর্বজনীন ধাপ বলা যায়, অর্থাৎ এটা সবাত শোষণ এবং অবাত শোষণ উভয়তে আছে। আমরা জানি সবাত শোষণে মেইনলি অক্সিজেন লাগে, এখানে অক্সিজেন উপস্থিত না, অক্সিজেনের প্রয়োজন নাই। তো গ্লাইকোলাইসিস আমাদের যে সবাত শোষণের ক্ষেত্রে এইখানে একটু মনে রাখবে যে গ্লাইকোলাইসিসের টোটাল ধাপ কয়টা, টোটাল ধাপ 9টা। এই 9টা ধাপের ভিতরে 3টা ধাপ হলো একমুখী। এই 3টা একমুখী ধাপ কত নম্বর, কত নম্বর 1 3 9, এই 3টা হলো একমুখী, তাহলে বাকি 6টা কি উভমুখী হবে। আর যেহেতু 9টা ধাপ ভাই, এখানে 9টা এনজাইম প্রয়োজন হওয়ার কথা, বাট এখানে 10টা এনজাইম লাগে, ওইখানে 2টা আছে এই জন্য। তাহলে কয় প্রকার এনজাইম লাগে, এখানে 10টা এনজাইম। 9টা ধাপের জন্য কয়টা এনজাইম মনে রাখবো এইভাবে, ঠিক আছে। আমাদের কি বলে 9টা এনজাইম, 9টা ধাপ, 10টা এনজাইম প্রয়োজন হচ্ছে। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে একটু মনে রাখবা, এইখানে আমাদের এটিপি কয় এটিপি উৎপন্ন হচ্ছে, 6 এটিপি। অ্যাসিটাইল ক্ষেত্রে 6 এটিপি, ক্রেবস চক্রে 24 এটিপি। 6 6 24, এই টোটাল এখানে যোগ করলে 36 এটিপি। যদি 36 এটিপি না থাকে, যদি তাহলে 38 এটিপি, ঠিক আছে। যদি দুইটা অপশন থাকে অ্যানসার কিন্তু 36 এটিপি হবে, তাহলে কয় এটিপি হবে 36 এটিপি। আর যদি না থাকে তাহলে আমরা 38 এটিপি দিব, এর আগে না। তাহলে আমাদের গ্লাইকোলাইসিসের 6 এটিপি, অ্যাসিটাইল কোয়ে 6 এটিপি, ক্রেবস চক্রে 24 এটিপি। তো এইখানে একটু মনে রাখবা, এইখানে যে গ্লাইকোলাইসিস, আমরা জানি গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ভাঙন। মেইনলি গ্লুকোজ ভাঙন হয়ে কি হবে, পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এইখানে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ হবে, ঠিক আছে। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, আর এই অসম্পূর্ণ জারণের মাধ্যমে এখানে ইথানল আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। যদি এটা না হয় তাহলে এখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। ইথানল আর কার্বন ডাই অক্সাইড অথবা ল্যাকটিক অ্যাসিড, শুধু ল্যাকটিক অ্যাসিড। আর এখানে কয় এটিপি প্রয়োজন হয়, এখানে 2 এটিপি। এটা সবাই একটু মনে রাখবা, এখানে মেইনলি 2 এটিপি উৎপন্ন হয় শক্তি। এইখানে আমাদের 6 এটিপি। তো অ্যাসিটাইল কোয়ে হলো এই গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মাঝখানে সংযোগকারী। যদি বলা হয় গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সংযোগকারী কে, সেটা হলো অ্যাসিটাইল কোয়ে। ক্রেবস চক্রের ক্ষেত্রে বা একটু আসলে এখানে 24 এটিপি উৎপন্ন হয়, খুব গুরুত্বপূর্ণ। ক্রেবস চক্রকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, টিসিএ, বা সাইট্রিক অ্যাসিড সাইকেল, সিএসি। সাইট্রিক অ্যাসিড সাইকেল বা সাইট্রিক অ্যাসিড চক্র অথবা ট্রাই কার্বক্সিলিক, অর্থাৎ 3টে কার্বক্সিলিক গ্রুপ থাকে। একটু আগে আমরা দেখছি C4 কে ডাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হয়, আর এখানে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হয়। তো ক্রেবস চক্রে হলো 24 এটিপি। আচ্ছা, সবথেকে গুরুত্বপূর্ণ হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়, এটা হলো সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এটা সবথেকে ব্যতিক্রম, কোথায় সংঘটিত হবে, সাইটোপ্লাজমে। আর এটা হবে এই সবগুলো, বাকি 3টাই মাইটোকন্ড্রিয়া। এখন মাইটোকন্ড্রিয়া কোথায়, এটা হবে ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, এটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, আর এটা হবে ক্রিস্টিতে, মাইটোকন্ড্রিয়া ক্রিস্টিতে সংঘটিত হবে। তাহলে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ক্রিস্টি, গ্লাইকোলাইসিস, সাইটোপ্লাজম। এটাকে শ্বসনের সাধারণ গতিপথ বলা হয়, সাধারণ গতিপথ বা ইএমপি পাথওয়ে, ঠিক আছে। শ্বসনের সাধারণ গতিপথ বা ইএমপি পাথওয়ে, বোঝা যাচ্ছে কি ভাই? আচ্ছা,
আচ্ছা, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, একটু খেয়াল করো। 36 এটিপি আছে, আমরা একজনই 1 এটিপি সমান সমান 10 কিলো ক্যালোরি। তাহলে এখানে কত কিলো ক্যালোরি হবে? 360 কিলো ক্যালোরি। যদি 360 কিলো ক্যালোরি না হয় তাহলে কত? 380 কিলো ক্যালোরি। ওকে, এটা সবাই মনে রাখবা। তাহলে এই ছিল হলো গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্র অর্থাৎ শ্বসনের কিছু ডাকগুলা ব্রিফ। এইখান থেকে তোমাদের দেখা গেল যে এমসিকিউ গুলো আসবে। আর একটা আছে যেগুলো হলো শ্বসনিক হার বা শ্বসনিক কোষেন্ট বলা হয়। এই শ্বসনিক কোষেন্টটা মনে রাখতে হবে। আর কি এটা হলো তোমাদের গ্লুকোজের ক্ষেত্রে 1। গ্লুকোজের ক্ষেত্রে দেখা যাবে যে শ্বসনিক কোষেন্টের মান হলো 1, তারপরে হলো 1.33 আছে জন্য একটার জন্য ভুলে গেছি এগুলা। তো এই যে সমস্ত আমি কথাগুলো বললাম, বিশেষ করে সহজ শোষণের ক্ষেত্রে 36 এটিপি 38 এটিপি, তারপরে কোনটায় কত এটিপি তৈরি হয়, এই জিনিসগুলো একটু ভাই ক্লিয়ারলি মনে রাখতে হবে। আরেকটা প্রশ্ন আসে যেগুলো বোর্ডে দেখলাম, যে সেটা হলো যে গ্লাইকোলাইসিসের নিট কত এটিপি তৈরি হয়, নিট কত এটিপি। সেটা হলো নিট এটিপি হয় 2 এটিপি, ঠিক আছে? 2টা নিট এটিপি তৈরি হয় গ্লাইকোলাইসিসে। খুব খেয়াল ভাই এটা। তো আমি মনে হয় আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে পারছি। একটু দাও সবাই। আচ্ছা, তো আজকে কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস ছিল এসএসসি 24 ব্যাচকে নিয়ে। তো তোমাদের আমি 9 অধ্যায়টা যতটুকু সহজ করে পড়ানোর দরকার আমি চেষ্টা করছি। এখান থেকে আমি যতটুকু তোমাদের বোর্ড পরীক্ষা আসবে সেটা দেখাই দিচ্ছি। বোর্ড কোশ্চেন গুলো আমরা সলভ করছি, তোমরা আমার মনে হয় বুঝতে পারছো যে কোথা থেকে প্রশ্নগুলো আসে। তো এই আমি যে সমস্ত জায়গাগুলো করছি, তোমরা ভিডিওগুলো থেকে এই টপিকগুলো বই থেকে দেখে পড়ে নিতে পারো, অথবা ভিডিওটা যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, যদি কথাগুলো একটু ভালো করে শুনো, তাহলে আমার মনে হয় তুমি পারবা। তো এই জন্য সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। আর তোমরা একটু এটা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিতে পারো, কারণ সম্পূর্ণ প্রোগ্রামটা কিন্তু তোমাদের জন্য ফ্রি করা হয়েছে। এই টোটাল তোমাদের এইচএসসি পরীক্ষায় যতদিন তোমরা এ প্লাস না আসতেছে, অর্থাৎ পরীক্ষা যতদিন শেষ না হচ্ছে, তারপর তো রেজাল্ট তো আল্লাহর কাছেই। তো রেজাল্টের আগ পর্যন্ত মানে তোমাদের পরীক্ষা পর্যন্ত টোটাল দায়িত্ব আমাদের। পরীক্ষার ভিতরে তোমাদের টোটাল বইটা আমরা ম্যারাথন ক্লাস নেওয়ার মাধ্যমে শেষ করব। তো সবাই একটু আমাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবা, নিজের বন্ধুর কাছে ভিডিওগুলো পৌঁছায় দাও। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আশা করি তোমাদেরকে আজকে টপিকটা বুঝাইতে পারছি। নেক্সট জন্য কিন্তু ক্লাস আছে তোমাদের, ক্লাসের রুটিনে কিন্তু রুটিনটা কিন্তু নিচে কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে। তো সবাই একটু রুটিন অনুযায়ী ক্লাস করার চেষ্টা করবা নিয়মিত। আর তোমরা একটু জানাইও যে কোন সময় ক্লাসটা করে তোমাদের জন্য বেস্ট হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।